আচ্ছা, ভাবুন তো একবার অষ্টম শতাব্দীর বাংলার কথা। চারদিকে শুধু হানাহানি, অরাজকতা। কোনো নিয়ম নেই, কানুন নেই। ঠিক এমনই এক ঘোর আধারের সময়ে বাংলার আকাশে উদয় হয় এক নতুন সূর্যের, যিনি এই ভূখণ্ডের ইতিহাসটাকেই আমূল বদলে দিয়েছিলেন। চলুন আজ আমরা জানব সেই গোপালের অবিশ্বাস্য উত্থানের গল্প। গৌড় সাম্রাজ্যের পতনের পর বাংলায় প্রায় ১০০ বছর ধরে চলেছিল এক ভয়ঙ্কর অরাজক পরিস্থিতি। আর এই ভাঙনের মধ্যে দিয়েই কিন্তু তৈরি হচ্ছিল পাল সাম্রাজ্যের উত্থানের প্রেক্ষাপট। সেই সময়ের বিশৃঙ্খলাকে বোঝানোর জন্য একটা শব্দই যথেষ্ট ছিল, মাৎস্য ন্যায়, মানে মাছের ন্যায়। ব্যাপারটা খুব সহজ কিন্তু ভয়ঙ্কর। একটা সমাজ যেখানে কোনো রাজা নেই, কোনো আইন নেই। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খায়, ঠিক তেমনি শক্তিশালী মানুষ দুর্বলদের উপর অত্যাচার করছে। সোজা কথায় পুরো এলাকা জুড়ে চলছিল জঙ্গলের শাসন। পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ ছিল তিব্বতের বিখ্যাত ঐতিহাসিক তারানাথের লেখা পড়লেই তা বোঝা যায়। তিনি বলছেন, মানুষ অবিরাম যুদ্ধ আর নিরাপত্তাহীনতায় এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে তারা ডেসপারেটলি এমন একজন নেতা খুঁজছিল যিনি শান্তি ফিরিয়ে আনতে পারবেন। তো এই সমস্যার সমাধান কিভাবে হল? এই ভয়ঙ্কর বিশৃঙ্খলার ভেতর থেকেই উঠে এলেন গোপাল, আর শুরু হল বাংলার ইতিহাসের এক নতুন অধ্যায়। গোপাল কিভাবে ক্ষমতায় এলেন সেই গল্পটা কিন্তু বেশ মজার, কারণ এর দুটো ভার্সন পাওয়া যায়। একটা জনপ্রিয় কিংবদন্তি বলে যে বাংলার সাধারণ মানুষই নাকি ভোট দিয়ে গণতান্ত্রিকভাবে তাকে রাজা নির্বাচন করেছিল। তবে ঐতিহাসিকরা আবার একটু অন্য কথা বলেন। তাদের মতে বিভিন্ন অঞ্চলের সামন্তপ্রধানরা, যাদের প্রকৃতি বলা হতো, তারা নিজেদের স্বার্থ বাঁচাতে আর রাজ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই কৌশল করে গোপালকে নেতা হিসেবে বেছে নিয়েছিল। গোপালের উত্থানের আর একটা ইন্টারেস্টিং দিক হল তার বংশপরিচয় নিয়ে যে রহস্যটা আছে। একটা ব্যাপার একদম পরিষ্কার, তিনি কোনো রাজপরিবার থেকে আসেননি। আর সেই যুগে এটা ছিল এক কথায় অবিশ্বাস্য একটা ঘটনা। সময়ের সাথে সাথে একটা রাজবংশের পরিচয় কিভাবে বদলে যেতে পারে, এটা তার একটা দারুণ উদাহরণ। দেখুন, একেবারে শুরুর দিকের বৌদ্ধ পুঁথি মঞ্জুশ্রীমূল কল্পে তাকে দাসজীবী বা সাধারণ ঘরের মানুষ বলা হয়েছে। অথচ অনেক পরে লেখা রামচরিতের মতো বইয়ে দাবি করা হলো যে তিনি নাকি সূর্যবংশীয় ক্ষত্রিয়। আসলে ক্ষমতায় আসার পর নিজেদের রাজনৈতিক বৈধতা বাড়ানোর জন্যই হয়তো এই চেষ্টাটা করা হয়েছিল। খালিমপুর তাম্র শাসনে তার পূর্বপুরুষদের যেটুকু পরিচয় মেলে তাতে বোঝা যায় তারা খুবই গুণী ছিলেন। যেমন তার দাদু দৈত্য বিষ্ণু ছিলেন একজন অত্যন্ত জ্ঞানী পণ্ডিত, আর বাবা বপট ছিলেন পরাক্রমী যোদ্ধা। মানে রাজরক্ত না থাকলেও তার পরিবারে জ্ঞান আর বীরত্বের একটা শক্ত ভিত্তি কিন্তু ছিলই। তো ক্ষমতায় এসে গোপাল ঠিক কী করলেন? তিনি কি দিগ্বিজয়ী সম্রাট হতে চেয়েছিলেন? না, তার মূল লক্ষ্য রাজ্য জয় করা ছিল না, বরং ছন্নছাড়া দেশটাকে এক করে একটা স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনা। গোপালের শাসনকালের অর্জনগুলো ছিল মূলত ভিত্তি গড়ার কাজ। তিনি প্রায় ৭৫০ খ্রিস্টাব্দে ওই ভয়ঙ্কর মাৎস্যন্যায়ের অবসান ঘটান, টুকরো টুকরো বাংলাকে এক করেন, উদন্তপুরীতে এক বিখ্যাত বৌদ্ধ বিহারও প্রতিষ্ঠা করেন। আর সবচেয়ে বড় যে কাজটা তিনি করেন সেটা হলো ছেলে ধর্মপালের জন্য একটা শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর নিশ্চিত করা। সেই যুগে যা ছিল প্রায় অকল্পনীয় একটা ব্যাপার। তিনি ঠিক কত বছর রাজত্ব করেছিলেন তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে ছোটখাটো বিতর্ক আছে। আসলে ভাঙা ভাঙা তথ্যসূত্র থেকে ইতিহাস তৈরি করা তো বেশ কঠিন কাজ। তবে সবাই মোটামুটি একমত যে তার শাসনকাল প্রায় ২০ বছরের মতো ছিল, যা অরাজক বাংলায় শান্তি ফেরানোর জন্য যথেষ্ট ছিল। ঐতিহাসিক এ.এল. ব্যাসামের একটা কথাতেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। তিনি বলেছিলেন, ধর্মপাল ছিলেন সাম্রাজ্য নির্মাতা আর গোপাল ছিলেন সেই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। এর মানে হল গোপাল সেই মজবুত ভিতটা তৈরি করে দিয়েছিলেন, যার ওপর দাঁড়িয়ে তার পরের প্রজন্ম এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল। এখন আমরা দেখব গোপালের এই ফাউন্ডেশনাল কাজের ফলটা ঠিক কতটা সুদূর প্রসারী ছিল, কিভাবে তার হাত ধরে বাংলায় এক স্বর্ণযুগের সূচনা হয়েছিল। গোপাল আসলে ৩টা মাস্টার স্ট্রোক দিয়েছিলেন যা পাল বংশের ভিত্তি গড়ে দেয়। ১, তিনি অরাজকতা শেষ করে একটা কেন্দ্রীয় শাসন ব্যবস্থা আনেন। ২, গুপ্ত সাম্রাজ্যের আদলে একটা মজবুত প্রশাসনিক কাঠামো তৈরি করেন। আর ৩, বৌদ্ধ ধর্ম এবং জ্ঞান চর্চার পৃষ্ঠপোষকতার যে ধারা তিনি শুরু করেন সেটাই পরে পালদের পরিচয় হয়ে ওঠে। গোপালের তৈরি করা ওই শক্ত ভিতের উপর কি বিশাল এক সৌধ গড়ে উঠেছিল একবার ভাবুন। পালরা প্রায় ৪০০ বছর শাসন করেছিল।
তাদের সময়েই নালন্দা বিক্রমশিলার মতো বিশ্ববিদ্যালয় বিশ্বজোড়া খ্যাতি পায়, বাংলার শিল্পকলা ছড়িয়ে পড়েছিল দক্ষিণ পূর্ব এশিয়ায়, আর এই বাংলা থেকেই বৌদ্ধ ধর্ম তীব্রতে প্রসার লাভ করে। 400 বছর, ভাবা যায়? একজন সাধারণ ঘরের মানুষ যিনি কোনো রাজবংশ থেকে আসেননি, তার হাতে গড়া একটা রাজবংশ টিকেছিল 4 শতাব্দী ধরে। এটা সত্যিই এক অবিশ্বাস্য অর্জন। এই গল্পের শেষেই এই প্রশ্নটাই কিন্তু আমাদের ভাবায়, কিভাবে কোনো রাজকীয় রক্ত ছাড়া শুধুমাত্র নিজের যোগ্যতা, দূরদৃষ্টি আর সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার জোরে একজন মানুষ এমন এক সাম্রাজ্যের ভিত্তি গড়তে পারেন যা 400 বছর ধরে টিকে থাকে? গোপালের জীবন আমাদের এটাই শিখিয়ে দেয়।